আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য সুখবর যে আমি আপনাদের এই সিরিজটিতে সম্পূর্ণ একটা ফুল ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সের আয়োজন করতে যাচ্ছি। আমার এই ক্লাসগুলো আপনারা ইউটিউবে পাবেন এবং আমার ফেসবুক পেজেও পাবেন। তো আজকে আমাদের প্রথম ক্লাস। ঠিক আছে? সম্পূর্ণ কোর্সটি ইনশাআল্লাহ আমি অবশ্যই ইউটিউবে আপলোড করব, যাতে করে আপনারা সহজেই ফ্রিতে ইংরেজি শিখতে পারেন। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 1। ঠিক আছে? এই ক্লাস নাম্বার 1 এ আমাদের বেসিক জিনিসগুলো একেবারে আলোচনা করব। যেমন ইংলিশ অ্যালফাবেট 26টি লেটার আছে, এগুলা কিভাবে সঠিকভাবে উচ্চারণ করা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। অনেকে এবিসিডি পারে, আবার অনেকে শুদ্ধভাবে পারে না। তো কে পারে কে পারে না সেটা বিষয় না, আজকে আমি এই ক্লাসে এগুলো ক্লিয়ার করে দেব। দেখেন, এটা হচ্ছে এ, বি। মনে রাখতে হবে যখন কোনো লেটারের উপরে দীর্ঘিকার থাকে সেটা একটু লম্বা হয়। বি, সি। ঠিক আছে? এই যে সি, ডি, ই। দীর্ঘ ইকার নিজে একটা দীর্ঘ ইকার, তাই এটা অবশ্যই লম্বা হবে। এফ, এফ উচ্চারণ করার সময় আপনাদের দুই ঠোঁটের মাঝখান দিয়ে বাতাস বের হবে। এফ, জি, এইচ। এইচ এটার আরও একটা নাম আছে যেটাকে হেইচ বলা হয়। ঠিক আছে? তারপর আই, তারপর জেই, জেই, তারপর হচ্ছে খেই, খেই, তারপর হচ্ছে এল, এম, এন। মনে রাখবেন যে বর্ণের নিচে হসন্ত থাকে সেগুলোর উচ্চারণগুলো সংক্ষিপ্ত হয়, শর্ট হয়। ঠিক আছে? তারপর দেখেন, এটা আপনার উচ্চারণ কোনো ও, এটা ও না, এটা হবে ও। এটা হবে ফি, ফি। এটা প না, ফ না, মাঝখানে ফি। দুই টুট চেপে ধরে তারপর বাতাস বের করবেন। ফি। তারপর হচ্ছে কিউ, কিউ। তারপর হচ্ছে আ, আ অথবা আর। যারা আমেরিকান আছে তারা হচ্ছে আর উচ্চারণ করে, আর যারা ব্রিটিশ আছে তারা আ উচ্চারণ করে। ঠিক আছে? তবে এটা একটা নিয়ম আছে, কোনটা কখন ব্রিটিশরা সবসময় আর আ উচ্চারণ করে না, আরও করে। সেটার কয়েকটা নিয়ম আছে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে এস, থি, নট টি, থি। যেমন টেবল, টেনিস, হ্যাঁ, টেন্স, টাকা, এরকম। তারপর হচ্ছে ইউ, ইউ, ভি, ভি। এই ভিটা উচ্চারণ করার সময় নিচের দাঁত উপরে ঠোঁটে একটু হালকা লেগে থাকবে। তারপর হচ্ছে ডাব্লিউ। এটা ডাব্লিউ না, ডব্লিউ না, এটা হবে ডাব্লিউ। এক্স, ওয়াই, জেড। এই জেডকে যারা ব্রিটিশ আছে ওরা এটাকে জেড উচ্চারণ করে, এবং যারা আমেরিকান আছে তারা হচ্ছে জি উচ্চারণ করে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি ব্রিটিশদের কথা বুঝতে চান তাহলে আপনাকে জানতে হবে কন্ট্রাকশন অফ ওয়ার্ডস, শব্দের সংক্ষিপ্ত রূপ। আই মিন, যখন ব্রিটিশরা কথা বলে ওরা কয়েকটা শব্দ বা কয়েকটা ওয়ার্ড একসাথে উচ্চারণ করে, যেগুলোকে কন্ট্রাকশন অফ ওয়ার্ডস বলে। যার কারণে আমরা ব্রিটিশদের কথা সুন্দরভাবে বুঝতে পারি না, কারণ তারা সংক্ষেপে বলে। ঠিক আছে? যেহেতু তাদের ওইভাবে মাতৃভাষা বলতে পারে বা নেটিভ ল্যাঙ্গুয়েজ। যেমন আই এম কে ওরা উচ্চারণ করে আইম, আইম। ইউ আর কে উচ্চারণ করে ইউয়া, এবং উই আর কে উচ্চারণ করে ওয়া। ঠিক আছে? হি ইজ কে উচ্চারণ করে হিজ, এবং শি ইজ এবং শি হ্যাজ এই দুইটাকে উচ্চারণ করা হচ্ছে শিজ। ঠিক আছে? তারপর দেখেন, ইট ইজ এবং ইট হ্যাজ এটাকে উচ্চারণ করা হয় ইটস, এটাকে সংক্ষেপে উচ্চারণ করে ইটস। তারপর দে আর এবং দে আরকে আরো উচ্চারণ করে দেয়া, দেয়া। দেয়ার ইজ এবং দেয়ার্স, হ্যাঁ ঠিক আছে, দেয়ার ইজকে উচ্চারণ করে দেয়ার্স। এই যে দেখেন দেয়ার্স। এবং দেয়ার আরকে আর উচ্চারণ করে দেয়ারা, দেয়ার আরকে উচ্চারণ করে দেয়ারা। দ্যাট ইজকে উচ্চারণ করে দ্যাটস, এবং দ্যাট হ্যাজকে উচ্চারণ করে দ্যাটস। মানে দ্যাট ইজ এবং দ্যাট হ্যাজ এই দুইটার উচ্চারণই সেম। ঠিক আছে? দ্যাটস। তারপর হো ইজ এবং হো হ্যাজ এটার উচ্চারণ হয় হুজ। মনে রাখবেন, ইজ এবং হ্যাজ যখন কারোর সাথে বসে তাদের উচ্চারণটা সেম হয়ে থাকে, তাই হু ইজ এবং হু হ্যাজ এর উচ্চারণ হবে হুজ। ওকে, তারপরে চলুন আমরা পার্ট টুতে দেখব হ্যাভ, হ্যাড, উড এবং উইল এর সংক্ষিপ্ত উচ্চারণগুলো কিভাবে করে থাকে। ঠিক আছে? যেমন আই হ্যাভকে ওরা বলে আইব। ঠিক আছে? উই হ্যাভকে বলে উইব, এবং ইউ হ্যাভকে বলে ইউব। দে হ্যাভকে বলে দেইব। হোয়াট হ্যাভ এটাকে বলে হোয়াট আপ। আই উইলকে বলে ওরা হচ্ছে আইল। ইউ উইলকে ওরা বলে ইউল। উই উইলকে বলে ওরা হচ্ছে, এই যে দেখেন, উইল। ঠিক আছে?
উই উইল এটাকে সংক্ষেপে উচ্চারণ করা উইল, এবং হি উইলকে সংক্ষেপে উচ্চারণ করা হয় হিল, এবং শি উইলকে উচ্চারণ করা হয় শিল, এবং ইট উইল একে উচ্চারণ করা হয় ইটল, 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 এবং দে উইলকে উচ্চারণ করা হয় দেইল, দেইল। ঠিক আছে, তাহলে পার্ট 3-তে আমরা দেখব নেগেটিভ কন্ট্রাকশন, মানে আপনি নাবোধক কন্ট্রাকশন করলে সেটা কিভাবে করবেন। ঠিক আছে, ডো নটকে সংক্ষেপে উচ্চারণ করা হয় ডোন্ট, ডাজ নটকে উচ্চারণ করা হয় ডাজন্ট, এবং ইজ নটকে উচ্চারণ করা হয় ইজন্ট, এবং এম নটের কোনো সংক্ষিপ্ত ফর্ম হয় না নর্মালি, তারপরেও কেউ কেউ এটাকে বলে থাকে এন্ড, এন্ড, আবার কেউ বলে আরন্ট। ঠিক আছে, এবং আর নটকে উচ্চারণ করা হয় আরন্ট, আরন্ট। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এবং ওয়াজ নটকে উচ্চারণ করা হয় ওয়াজন্ট, ওয়ার নটকে উচ্চারণ করে ওয়ারন্ট, এবং হ্যাজ নটকে উচ্চারণ করে হ্যাজন্ট, হ্যাভ নটকে উচ্চারণ করা হয় হ্যাভন্ট, হ্যাড নটকে উচ্চারণ করা হয় হ্যাডন্ট, এবং খান নটকে উচ্চারণ করা হয় খামট। এখানে ক না, এটা খ হবে, সি এর উচ্চারণ খ এর মতো হয়। তারপর হচ্ছে খুদ নট এর উচ্চারণ হবে খুডন্ট, এবং শুড নটের উচ্চারণ হবে শুডন্ট, এবং উইল নটের উচ্চারণ হবে অন্ট। মনে রাখবেন উইল নটও বলতে পারবেন, আবার সংক্ষেপে যদি আপনি বলেন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে অন্ট, এবং উড নটকে সংক্ষেপে উচ্চারণ করে ওডন্ট। আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, বেসিক জিনিসগুলো আমি আপনাদেরকে শেখাচ্ছি। এখন আমরা শিখতে যাচ্ছি কিভাবে আপনি, এখানে একটা অ্যান হবে, ঠিক আছে, কিভাবে আপনি সেলফ প্রেজেন্টেশন করতে পারবেন শুধুমাত্র 7টা স্টেপ দিয়ে। আমরা অনেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেললেও আমরা সঠিকভাবে নিজেকে উপস্থাপন করতে পারি না ইংরেজিতে। আমরা অনেকে বাংলাতেও পারি না, তারপরে ইংরেজিতেও আমরা মাস্টার্স কমপ্লিট করলেও সঠিকভাবে নিজেদেরকে মানে প্রেজেন্ট করতে পারি না। এটা আমাদের জন্য একটা প্রবলেম হতে পারে। তো আজকের ক্লাসটি করলে আপনার কিন্তু এই ধরনের সমস্যা আর থাকতেছে না, তাই না? তো একটা স্ট্যান্ডার্ড সেলফ প্রেজেন্টেশন সাধারণত 7টি স্টেপে হয়ে থাকে। প্রথমে আপনার কি করতে হবে, একটা অভিবাদন দিতে হবে, মানে আপনার যার সাথে দেখা করবেন সালাম কালামের ব্যাপারটা সেরে নিতে হবে। আপনি বলতে পারেন হ্যালো, বলতে পারেন আসসালামু আলাইকুম, ভিন্ন ভিন্ন ধর্ম অনুযায়ী আপনারা এটা বলতে পারেন। আপনি বলতে পারেন গুড টাইম টু অল অফ ইউ, এবং টাইমের স্থলে আপনি বলতে পারেন গুড মর্নিং টু অল অফ ইউ, বলতে পারেন গুড আফটারনুন টু অল অফ ইউ, গুড ইভিনিং টু অল অফ ইউ। মনে রাখবেন গুড নাইট কখনো বলবেন না। আপনি যখন গুড নাইট বলবেন কারোর সাথে দেখা হলে, হ্যাঁ, সেটা আপনার কথা বা কনভারসেশনের শেষে বলবেন, রাত 9টার পর থেকে আপনার এটা বলতে পারেন। এবং যখন আপনি গুড নাইট বলবেন এর মানে তার সাথে আপনার আর দেখা হচ্ছে না, একেবারে সর্বশেষ কথা, তখন আপনি গুড নাইট ইউজ করতে পারবেন। তাও কথা বলার শেষে, আগে না, আগে এগুলো ইউজ করতে হবে, আগে এইগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, যেমন হাউ আর ইউ অল, আপনারা সবাই কেমন আছেন, হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন, আশা করি সবাই ভালো আছেন। ঠিক আছে, এই তিনটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো মনে রাখবেন এই দুইটার ক্ষেত্রে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এই দুইটা হচ্ছে ফর্মাল। যদি আপনি কোনো মিটিংয়ে থাকেন, কনফারেন্সে থাকেন, বা কোনো ক্লাসে থাকেন, অথবা আপনাকে কেউ কথা বলার সুযোগ দিয়েছে, তখন এই দুইটা লাইন আপনাকে ব্যবহার করতে হবে। যেমন থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি সাচ এ গ্রেট অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ, মানে যে আপনাকে কথা বলার সুযোগ দিয়েছে তাকে আপনি বলতেছেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এমন একটি বিশাল সুযোগ আমাকে করে দেওয়ার জন্য আমি আমার নিজের পরিচয় দিতে পারতেছি। ঠিক আছে, মনে রাখবেন এগুলো কনফারেন্স এবং মিটিংয়ে হয়। যদি আপনাকে বলা হয় একটা মিটিংয়ে এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন মিস্টার এনামুল স্যার, তখন কিন্তু আমি এই লাইনটা বলবো। ঠিক আছে, আবার আমি এটাও বলতে পারি ইটস অ্যান অনার ফর মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন ফ্রন্ট অফ ইউ, মানে হচ্ছে যে আমি সম্মানিত বোধ করতেছি নিজেকে আপনাদের সামনে পরিচয় দিতে পেরে। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে ফর্মাল, এবং এই দুইটা হচ্ছে মিটিং এবং কনফারেন্সে বলা হয়ে থাকে। আর এই তিনটা আপনি সবার সাথেই ব্যবহার করতে পারেন, সবসময় ব্যবহার করতে পারেন প্রথম তিনটা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনারা চাইলে এখান থেকে তিনটা, এখান থেকে একটা, টোটাল 4টা নিতে পারেন, অথবা এখান থেকে 3টা নিতে পারেন, এগুলো না নিলেও চলতেছে, অথবা এগুলো নিলেও হচ্ছে, এগুলো না নিলেও হচ্ছে। এটা আপনার সিচুয়েশন অনুযায়ী মেনটেন করতে হবে। তারপর গ্রিটিংস তো চলে গেল, তারপর নিজের নাম বলতে হবে। ঠিক আছে, আপনি বলতে পারেন মাই নেম ইজ এনামুল হক, দিস ইজ এনামুল হক ইন ফ্রন্ট অফ ইউ, এর মানে হচ্ছে আমি যে এনামুল হক আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। তারপর বলতে পারেন আই অ্যাম এনামুল হক বিফোর ইউ, অর্থাৎ আপনাদের সামনে আমি এনামুল হক যে কথা বলছি বা দাঁড়িয়ে আছি। এই বিফোর মানে পূর্বেও হয়, আবার বিফোর মানে সামনেও হয়। ঠিক আছে, আপনি বলতে পারেন মাইসেলফ এনামুল হক হিয়ার, মানে আমি এনামুল হক, নিজেই এনামুল হক, এখানে আছি। একটা কথা মনে রাখবেন, শূন্যস্থানে নিজের নাম বুঝবে অবশ্যই, যে কোনো একটি ব্যবহার করলেই হচ্ছে। এখানে তো 4টা স্টেপ আমি দেখিয়েছি, আপনি চাইলে এখান থেকে একটা চুজ করে বলতে পারেন। তারপর দেখেন প্লেস অফ লিভিং, মানে আপনি কোথায় বসবাস করতেছেন সেটা আপনি কীভাবে বলবেন। প্রথমে আপনি সালাম কালাম দিলেন, নাম বললেন, এখন বলবেন আপনি কোন জায়গা থেকে এসেছেন। ঠিক আছে, আপনি বলতে পারেন 1 নম্বরটা আই এম ফ্রম নেত্রকোনা, আমি নেত্রকোনা থেকে, হ্যাঁ, আমার জন্মস্থান বা নেত্রকোনা থেকে, বাট কারেন্টলি আই লিভ ইন
গাজীপুর, বর্তমানে আমি বসবাস করি গাজীপুরে, হ্যাঁ, ইন ঢাকা, ঢাকার গাজীপুরে। মনে রাখবেন যখন আপনি দুইটি স্থান উল্লেখ করবেন, ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট হবে এবং বড় স্থানের ক্ষেত্রে ইন হবে। কেন? গাজীপুর ছোট, কিসের থেকে ছোট? ঢাকা শহরের থেকে ছোট, ঠিক আছে? তাই এই ক্ষেত্রে আপনার এটা ইন ব্যবহার করতে পারেন ঢাকার ক্ষেত্রে, অ্যাট গাজীপুরের ক্ষেত্রে। তাছাড়া আপনি এটা ব্যবহারের পরিবর্তে এটাও করতে পারেন, আই লিভ ইন, আমি বসবাস করি কোথায়? আপনি যেখানে বসবাস করেন, আই লিভ ইন মাইমেনসিং, আমি ময়মনসিংহে বসবাস করি। বাট কিন্তু আই গ্রিউ আপ, মানে আমি বড় হয়েছি, জন্মেছি কোথায়? নেত্রকোনা, ইন নেত্রকোনা, ঠিক আছে? এভাবে বলতে পারেন। তাহলে আপনি এক জায়গায় বসবাস করতেছেন, বাট জন্ম আপনার অন্য স্থানে। তারপর আপনি বলতে পারেন মাই হোম ডিস্ট্রিক্ট ইজ নেত্রকোনা, মানে আমার জেলা হচ্ছে নেত্রকোনা, বাট কারেন্টলি আই লিভ অ্যাট, ধরেন মিরপুর, আমি বর্তমানে বসবাস করি মিরপুর কোথায়? ইন ঢাকা, ঢাকার মিরপুরে বসবাস করি। ঢাকা যেহেতু বড় জায়গা সেক্ষেত্রে ইন হবে, আর মিরপুর যেহেতু ছোট জায়গা ঢাকার মধ্যে, তাই ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট হবে। মনে রাখবেন এই তিনটার যে কোনো একটা আপনি ব্যবহার করে আপনার প্লেস অফ লিভিংটা বলতে পারেন। তারপরে 4 নাম্বার স্টেপ হচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাস, মানে বর্তমান অবস্থা। বর্তমানে আপনার পেশাটা কি, অকুপেশনটা কি? মনে রাখবেন এটাকে অনেকে অকুপেশন বলে, এটা অকুপেশন না, এটার উচ্চারণটা হবে অকুপেশন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনি কি করতেছেন? অ্যাকচুয়ালি আই এম এ স্টুডেন্ট, যদি আপনি ছাত্র হন, শিক্ষার্থী হন, বলবেন আই এম এ স্টুডেন্ট। হ্যাঁ, আই এম স্টাডিং, আমি পড়াশোনা করছি কিসে? আর ধরেন আপনি কলেজে পড়তেছেন বা ক্লাস 10-এ পড়তেছেন, তাহলে আই এম স্টাডিং ইন ক্লাস 10, ক্লাস 10-এ পড়তেছেন। অ্যাট স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। এখন আই মিন হচ্ছে আপনি স্কুলের কথা বলেছেন, অ্যাট এর পর আপনি স্কুলের নাম বলবেন। আর যদি আপনি বলেন আই এম স্টাডিং ইন ব্যাচেলর বা মাস্টার্স, সেক্ষেত্রে আপনার কলেজ অথবা ইউনিভার্সিটি ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনার কলেজ ইউনিভার্সিটির নাম বসবে অ্যাট এর পরে। তারপর 2 নম্বরটা হচ্ছে দেখেন রিয়েলি আই এম প্রিপেয়ারিং ফর ডুইং গভর্নমেন্ট জব, মানে আপনার পড়াশোনা শেষ, যাদের পড়াশোনা শেষ তারা এখন জবের প্রস্তুতি নিচ্ছেন। এই ক্ষেত্রে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারেন, অবশ্যই এটা ব্যবহার করবেন। অ্যান্ড দেখেন আমি লিখেছি 3 নম্বরে আই এম সার্ভিং অ্যাজ এন সিনিয়র ম্যানেজার অ্যাট, এরকম লিখবেন। মানে আপনি এখন জব করতেছেন কিসে, একটা একটা সার্ভিস দিচ্ছেন কিসে, আপনার কি পদে, এজ এ সিনিয়র জুনিয়র ম্যানেজার, যে পোস্ট আপনার জব করতেছেন সেটা এখানে বলবেন, এবং তারপর আপনার প্রতিষ্ঠানের নাম বলতে পারেন। ঠিক আছে? যারা বিজনেস করে সেক্ষেত্রে তাদের জন্য একটু ভিন্ন রয়েছে, যেমন আই এম আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী। আপনার কিসের ব্যবসা আছে এটা এখন বলবেন। আই হ্যাভ এ গ্রোসারি শপ, আমার একটা মুদির দোকান আছে। চাইলে বলতে পারেন আই হ্যাভ অ্যান অনলাইন বিজনেস, আমার একটা অনলাইনে ব্যবসা আছে। এটা যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তারপর আমি রেখেছি 5 নম্বরে আই এম ডুইং আ ফাউন্ডেশন। হ্যাঁ, এরকম অনেকগুলো আছে। দেখেন এখানে আমি ইংলিশ থেরাপির নাম লিখেছি, এখানে চাইলে আপনি আমার প্রতিষ্ঠানের নাম বলতে পারেন। ঠিক আছে? ইংলিশ থেরাপি যেহেতু বিখ্যাত, এটাই আমি এখানে লিখে রেখেছি। তো মনে রাখবেন আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, এটাও করতে পারেন, এটাও করতে পারেন, এটাও করতে পারেন, অথবা এটাও করতে পারেন। যে কোনো একটা ব্যবহার করবেন, এটা শুধু মাথায় রাখবেন আপনারা। তারপর আপনার হবিগুলা কি দেখেন, আমি 1 নম্বরে সালাম কালাম দিলাম, 2 নম্বরের নাম, 3 নম্বরে কি আমি কোথায় বসবাস করি, 4 নম্বরে আমি কি করছি, প্রফেশনটা কি সেটা বললাম। এখন আপনার হবি শখগুলা কি, আপনার লাইকিং পছন্দ কি, অ্যান্ড ডিসলাইক আপনি কি অপছন্দ করেন সেগুলো কিভাবে বলবেন। দেখেন বেসিকলি আই এম স্পোর্টস লাভার, আমি একজন খেলাপ্রিয় মানুষ। আই লাভ টু প্লে ক্রিকেট, ফুটবল, টেনিস, টেবিল, যাই বলেন না কেন, যে কোনো খেলা আপনার পছন্দ সেটা আপনি এখানে অ্যাড করে নেবেন, বাট এতটুকু ঠিক রাখবেন। ঠিক আছে? এখন যারা অন্য কিছু পছন্দ, খেলাধুলা না, ধরেন পড়াশোনা পছন্দ, ঠিক বলবে আই লাইক টু রিড, আমি পছন্দ করি মোটিভেশনাল বুকস, টু রিড মোটিভেশনাল বুকস, মানে আপনি মোটিভেশনাল বই পড়তে ভালোবাসেন, অথবা আর্টিকেলস, অথবা নিউজ অথবা পত্রিকা পড়তে আপনি ভালোবাসেন। কখন? ইন ফ্রি টাইম, ইন মাই ফ্রি টাইম, আমার অবসর সময়ে আমি বই পড়তে ভালোবাসি। ঠিক আছে? চাইলে আপনি এই দুইটাও বলতে পারেন, কোনো প্রবলেম নেই, তবে যে কোনো একটা বলাটাই বেটার। কেন আপনি বই পড়েন? ইট মেক্স মি সেলফ মোটিভেটেড, এটা আমাকে উজ্জীবিত করে। তারপর 3 নম্বরে রেখেছি যারা এর কোনোটাই পছন্দ করে না, বই পড়তেও না, খেলাধুলাও না, সে পছন্দ করে কি? ট্রাভেল করা, মুভি দেখা, রিডিং দেখা। তাহলে কি বলবেন? আই এনজয় ট্রাভেলিং, আমি ভ্রমণ করতে ভালোবাসি। আই এনজয় ওয়াচিং মুভি, আমি মুভি দেখতে ভালোবাসি। আই ওয়াচিং রিডিং, আমি পড়তে ভালোবাসি। কখন? অন মাই হলিডেজ, উইকেন্ড, ছুটির দিনে, অথবা সপ্তাহের শেষে যে দিনটা থাকে ফ্রি। এটা কেন পড়েন আপনি? ইট গিভস মি প্লেজার, এটা আমাকে আনন্দ দেয়। ঠিক আছে? এখন আপনি তো পছন্দের কথা বলেন, এতক্ষণ আমরা যা বললাম সেগুলো সব ছিল পছন্দ, ঠিক আছে, বা শখ আপনার। এখন আপনি কি অপছন্দ করেন? যেমন আপনি অপছন্দ করলে এইভাবে বলবেন
আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না কি, স্মোকিং, ধূমপান। হ্যাঁ, আপনি বলতে পারেন আই ডোন্ট লাইক ওয়েস্টিং টাইম, আমি সময় অপচয় করা পছন্দ করি না। বলতে পারেন আই ডোন্ট লাইক ফাস্ট ফুড, মানে আপনি তেলে ভাজা ওই ধরনের যে তৈলাক্ত খাবার সেগুলো আপনি পছন্দ করেন না। এখন পছন্দটা আপনার কি আমি তো জানি না, আপনার পছন্দ হয়ে আপনি বসে দেবেন, তবে শুধু এতটুকু রাখবেন আই ডোন্ট লাইক, ঠিক আছে। তারপর আরো একটা পদ্ধতি রেখেছি, দেখেন আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না কি, ডিসঅনেস্ট, আইডল অ্যান্ড অ্যাডিক্টেড পিপল। আই মিন আপনি পছন্দ করেন না যারা অসৎ লোক, অলস লোক এবং মাদকাসক্ত, তাদেরকে আপনি পছন্দ করেন না, ঠিক আছে। তো এখান থেকে যে কোনো একটা বা দুইটা ব্যবহার করে আপনার কিন্তু শখ, পছন্দ, অপছন্দ আপনি ইজিলি কি করতে পারেন, এক্সপ্লেন করতে পারেন। তারপর দেখেন ফিউচার প্ল্যান। এখন আপনি তো বললেন আপনার পছন্দ অপছন্দ, এখন ভবিষ্যতে আপনি কি হতে চান সেটা এখানে বলবেন। যেমন আপনি যদি একজন ডক্টর হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান বা টিচার হতে চান, এই ক্ষেত্রে বলবেন আই ওয়ান্ট টু বি আ টিচার, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার। হ্যাঁ, অ্যান ইঞ্জিনিয়ার যেহেতু ভাওয়াল আছে, তাহলে আপনার পছন্দ অনুযায়ী একটা চুজ করে নেবেন। আপনি এটাও বলতে পারেন আই ওয়ান্ট টু গেট এ গভ জব, আপনি একটা সরকারি চাকরি পেতে চান, এটা আপনার জীবনের লক্ষ্য হতে পারে। এবং টু বি অ্যান এক্সপার্ট, আপনি হতে চান দক্ষ কিসে, ফটোগ্রাফার, একজন দক্ষ ফটোগ্রাফার হতে চান। অথবা টিচার ইজ মাই ফিউচার প্ল্যান, এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা। তাছাড়া আপনি বলতে পারেন অ্যাজ এ সার্ভিস বা জব হোল্ডার, আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট টপ অফ মাই সেক্টর ইন মাই কোম্পানি। অর্থাৎ মানে আপনার কথা হচ্ছে আমি একজন চাকরিজীবী হিসেবে আমি আমার কোম্পানিকে সর্বোচ্চ লেভেলে দেখতে চাই, ঠিক আছে। তারপর বলতে পারেন আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল বিজনেসম্যান, আমি একজন সফল ব্যবসায়ী হতে চাই, যারা ব্যবসা করার চিন্তা ভাবনা আছে। তারপর আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রড ফর হায়ার স্টাডি, যারা বিদেশ যাওয়ার জন্য পড়াশোনা করতেছে সে এটা বলবে তার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সে অনার্স শেষ করে বা ব্যাচেলর শেষ করে সে বিদেশে পড়াশোনার জন্য যাবে। আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রড ফর স্টাডি, আই ওয়ান্ট টু গো টু, সরি গো টু হবে না এখানে, আই ওয়ান্ট টু গো অ্যাব্রড ফর হায়ার স্টাডি। ওকে, তারপর হচ্ছে প্রি ক্লোজিং আর ক্লোজিং, মানে সর্বশেষ লাইনটা আপনি কি বলবেন। দেখেন আমি অনেকগুলো এখানে রেখে দিয়েছি, যে কোনো একটা পছন্দ করে আপনি শুধু বসিয়ে দিবেন। বলতে পারেন আপনি থ্যাংক ইউ সো মাচ, বলতে পারেন থ্যাংক ইউ ফর লিসনিং। কখন থ্যাংক ইউ ফর লিসনিং বলবেন, যখন আপনি কোথাও লেকচার দিচ্ছেন বা অনেকক্ষণ কথা বলেছেন, আরো দর্শক সেখানে আছে, তারা শুনতেছে, তাদেরকে ধন্যবাদ দিলেন। তারপর বলতে পারেন প্লিজ ফরগিভ মি, আমাকে মাফ করবেন, ইফ আই হ্যাভ এনি মিস্টেক্স, যদি আমি কোনো ভুল করি সেক্ষেত্রে আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে। অথবা আপনি বলতে পারেন আল্লাহ হাফেজ, ঠিক আছে। আপনি বলতে পারেন থ্যাঙ্কস ফর লিসনিং পেশেন্টলি, আমাকে ধৈর্য সহকারে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এর যে কোনো একটা ব্যবহার করলেই আপনার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন যারা আমাকে ইউটিউব বা ফেসবুক পেজ থেকে নক করবেন তাদেরকে আমি এই পিডিএফ গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার ইউটিউবে এবং হচ্ছে ফেসবুক পেজে। যারা নক করবেন এবং আমার ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে বলবেন, আমি তাদেরকে এই শিটগুলো ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এই ফরম্যাটগুলো দেখে আপনি কিন্তু সহজেই নিজেকে উপস্থাপন করতে পারবেন। হ্যাঁ, আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। আজকে আমাদের ছিল প্রথম ক্লাস, পর্যায়ক্রমে আমরা সম্পূর্ণ ক্লাস দিব, আই মিন পুরো একটা ফুল ইংলিশ স্পোকেন কোর্স কিন্তু আপনারা পেতে যাচ্ছেন। সেজন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজগুলোকে ফলো দিয়ে রাখতে হবে, ঠিক আছে। ক্লাস কেমন লেগেছে, কতটুকু বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে ইনশাল্লাহ আপনি জানাবেন। সে আশা ব্যক্ত করে আমি আমার ক্লাসটি আজকে শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।